আর একটু পানি খেয়ে নে। হ্যাঁ, পানি খাচ্ছি একটু প্লিজ। আলহামদুলিল্লাহ। একাধারে দুই বিপরীত অবস্থায় পড়লে দেহ এবং মনে যে বিরূপ প্রতিক্রিয়া ঘটে, এটি তারই প্রতিকার করতে সক্ষম একটি ওষুধ। ব্যাখ্যা আসবে আস্তে আস্তে। আমাদের দেহে জলের যে ভারসাম্য রয়েছে, বাইরের পরিবেশে সামান্য পরিবর্তন হলে তা সহজেই বিঘ্নিত হয় এই ওষুধের ক্ষেত্রে। সেজন্য গরম থেকে ঠান্ডায় এলে কিংবা শুকনো আবহাওয়া থেকে আর্দ্র আবহাওয়ায়, উত্তপ্ত অবস্থায় ঠান্ডা হলে, গরমে ঘর্মাক্ত অবস্থায় ঠান্ডা হলে বা ঠান্ডা ঘরে প্রবেশ করলে, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে মানে এয়ার কন্ডিশন ঘরে ঢুকলে বা বের হলে, পাহাড় থেকে সমতলে এলে বা সমতল থেকে পাহাড়ের শীতল আবহাওয়ায় এলে, আর্দ্র আবহাওয়ায় গেলে যে সকল উপসর্গ দেখা দেয়, ডাল কামড়া তারই মহৌষধ। অনেকগুলো কথা আস্তে আস্তে মাথায় ঢোকাতে হবে। নোটটা তো থাকবে, ঢুকিয়ে দেবেন। আমি মূল যেটা মূল বক্তব্য সেটি বলবো। এতগুলো কথার মূল জায়গা কোথায়? এইবার আসছে সেই মূল আলোচনাটা। ডাল কামড়া সম্বন্ধে দুইটি কথা প্রধানত মনে রাখতে হবে। স্রেফ দুইটি কথা। ডাল কামড়া এক নম্বর কি, গরম হতে শুষ্ক অথবা ভেজা ঠান্ডায় পরিবর্তন। লাল করে দেওয়া আছে, এটা রেড লাইন সিমটম। গরম হতে শুষ্ক অথবা ভেজা ঠান্ডায় পরিবর্তন, শুষ্ক ঠান্ডা অথবা ভেজা ঠান্ডায় পরিবর্তন, এক নম্বর। দুই নম্বর হলো ওই পরিবর্তনটি হঠাৎ হওয়া চাই। ওই পরিবর্তনটি এই যে গরম থেকে ঠান্ডা বা শুষ্ক থেকে ঠান্ডা হওয়া, হ্যাঁ, এই পরিবর্তনটা হঠাৎ হওয়া চাই, অন এ সাডেন। ইট হ্যাজ টু বি অন এ সাডেন। এটা হঠাৎ হতে হবে। অর্থাৎ ঋতুর সমতা থাকলেই রোগী ভালো থাকে এবং পরিবর্তনে, বিশেষত হঠাৎ পরিবর্তনে এর রোগ লক্ষণ আবির্ভূত হয়। যেমন একটানা বর্ষাকাল ডাল কামড়ার জন্য প্রযোজ্য নয়, একটানা গরম ডাল কামড়ার জন্য প্রযোজ্য নয়, একটানা শীত ডাল কামড়ার জন্য প্রযোজ্য নয়। তাহলে কখন প্রযোজ্য? দেখবেন এই যে গরম শুরু হয়েছে না, এই বর্ষা শেষ হলে শেষের দিকে দেখবেন বৃষ্টি হলে তখন ফ্যান তো চলে, এখন ফুল স্পিডে ফ্যান চলে। প্রথম রাত্রিতে ফ্যান চলে, শেষ রাত্রিতে অলসতা করে ফ্যানটার বন্ধ করে দেয়া হয় না, তখন অনেকে কাঁথা গায়ে দেয়। অবহেলা করে যদি কাঁথাটা না গায়ে দেয়, তাহলে শেষ রাতে যে ঠান্ডা, মানে শীতকালের আগমনের শরৎকালে, হ্যাঁ, শরৎকালের না ঠান্ডা না গরম একটা আবহাওয়া আসবে, কিন্তু গরম থেকে ঠান্ডার দিকে যাচ্ছে। এই যে ধাবমান, এর যে সংযোগ স্থল, অর্থাৎ শেষ রাতে যে ঠান্ডাটা লাগে, সেইটার কথাই বলা হচ্ছে। অর্থাৎ আরেকটু পরিষ্কার করে বললে, বর্ষাকালেও সেটা হতে পারে গরম, প্রচন্ড গরম, হঠাৎ করে বৃষ্টি নামলো। অনেক সময় দেখবেন, অবশ্যই এবার এরকম ঘটেনি, অনেক সময় দেখবেন খুব ঠান্ডা পড়ে গেছে। অন্যান্য সময় দেখেছি বর্ষাকালে প্রচন্ড বৃষ্টির কারণে ঠান্ডা, শীত শীত লাগছে, ওই সময় যদি ফ্যান চলে ঠান্ডা লাগে। এই যে গরম থেকে হঠাৎ ঠান্ডা ফল করা, এইটাই হলো, এই যুক্তটাই হলো ডাল কামড়ার ব্যাপার। খুব সূক্ষ্ম একটা ব্যাপার। একটানা গরম চলছে ডাল কামড়া না, একটানা ঠান্ডা চলছে ডাল কামড়া না। কিন্তু এই যে আগের যে কতগুলো কথা বললাম, এই যে গরম থেকে ঠান্ডা এলে কিংবা শুকনো আবহাওয়া থেকে আর্দ্র আবহাওয়ায়, উত্তপ্ত অবস্থায় ঠান্ডা হলে, গরমে ঘর্মাক্ত অবস্থায় ঠান্ডা হলে, বা ঠান্ডা ঘরে প্রবেশ করলে, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঢুকলে বা বের হলে, এই যে কথাগুলো, অর্থাৎ দেখবেন যে আমাদের গ্রামে গঞ্জে অনেক গা ফাটা পা ফাটা মানুষ, আমরা ওর বাইরে খুব না, আমরা গ্রামের মানুষ। অর্থাৎ আমরা যারা এসিতে সবসময় থাকি না, সবসময় বলতে প্রায় থাকি না, আমাদের বাসায়ও এসি নেই, চেম্বারেও এসি নেই, তাহলে আমাদের গাড়িও নেই যে এসিতে আমরা থাকবো। তাহলে এখন যদি হঠাৎ করে আপনার চেম্বারে পাশাপাশি একটা মসজিদ আছে, আপনি দুপুরবেলা প্রচন্ড গরমে বাসায় না এসে মসজিদে নামাজ পড়তে গেলেন, এদিকে কারেন্ট হয়তো নেই,
প্রচন্ড গরম, আপনি এসি রুমের মধ্যে ঢুকবেন, আপনার সারা শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই যে ঠান্ডা, হঠাৎ গরম থেকে ঠান্ডায় চলে গেলেন, এইটা হলো ডাল কামড়ার একটা মানে টু দ্য পয়েন্ট অফ ভিউ। এখানে এই কথাটা মনে রাখা দরকার। মনে রাখলে আপনি ব্যাখ্যাগুলা কিন্তু যত কথা বললাম আপনি বুঝতে পারবেন। দুইটি কথা কি, গরম হতে শুষ্ক অথবা ভেজা ঠান্ডায় পরিবর্তন। এই পরিবর্তনটা হঠাৎ হওয়া চাই, নাহলে শুধু একটানা ঠান্ডার তো ওষুধ আছে, একটানা বর্ষাকালের ওষুধ আছে, একটানা গরমের ওষুধ আছে, তাই না? অর্থাৎ ঋতুর সমতা থাকলেই রোগী ভালো থাকে, এবং পরিবর্তনে, বিশেষত হঠাৎ পরিবর্তনে এই রোগ লক্ষণ আবির্ভূত হয়। এই কারণটা মনে রাখতে হবে। এজন্যই কিন্তু ডাল কামড়াকে শরৎকালীন ওষুধ বলা হয়। কেন? গ্রীষ্মকাল গরম, বর্ষাকাল গরম একটু কম, তারপর শরৎ, গ্রীষ্ম বর্ষা শরৎকাল কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে শেষ রাতে। হেমন্তকাল, বসন্তকাল না ঠান্ডা না গরম, তাই না? তারপরে কিন্তু শীতের আমেজ চলে আসে, বসন্তকালে হালকা হালকা শীতের ভাব চলে আসে। এইটা মনে রাখতে হবে। ডাল কামড়ার মূল জায়গা এটা, কজেশন। স্রাব উত্তেজক কারণের সংগঠন হলেও ডাল কামড়া এর যে লক্ষণ, রোগ লক্ষণে আবির্ভূত হয় তা স্রাব জাতীয়। এটি উত্তেজক কারণে যদি একটি সংগঠন, তবুও যেই কষ্টগুলো আবির্ভূত হয় তার অধিকাংশ ক্ষেত্রে কি দেখা যায় স্রাব জাতীয়। ইংরেজিতে যাকে ক্যাটারাল বলে, ক্যাটারাল স্রাব, সর্দি স্রাব, তারপরে সাদা স্রাব, অনেক ধরনের স্রাব হতে পারে। যে কোনো যন্ত্র থেকে ডাল কামড়া এর রোগ আবির্ভাব হোক না কেন, এবং যার তরুণ বা ক্রনিক যাই হোক না কেন, তা স্রাব জাতীয় হয়ে থাকে। মানে ওই যে শৈশিক ঝিল্লির উপর একটি চূড়ান্ত দখল আছে। নাকে হলে নাকে সর্দি বলে, অন্ত্রে হলে আমাশয় বলে। দেখুন এই কি বলে, শরৎকালীন আমাশয় ডাল কামড়া। দেখবেন অনেকে, অনেক মেডিকে খুব চমৎকার ভাবে লেখা আছে, শরৎকালীন আমাশয় হলে অনেকে চোখ বন্ধ করে ডাল কামড়া দেন। কিন্তু চোখ বন্ধ করতে অন্ধের মতো দেওয়া যাবে না। তাহলে নাকে হলে সর্দি বলে, অন্ত্রে হলে আমাশয় বলে, চোখে হলে চোখ ওঠার সাথে স্রাব হয়, কানে হলে পুজ হয়, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় অন্য কিছু দেখা না দিলেও ঘন ঘন এবং প্রতিবার অনেকখানি করে প্রস্রাব হয়, অর্থাৎ প্রত্যেক স্থানে স্রাব, প্রস্রাব, তাই না? লক্ষণ বিকশিত হবে, এটাই মনে রাখা দরকার। তাহলে ডাল কামড়া রোগীর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ ফ্রিকুয়েন্ট ইউরিনেশন ইন কোল্ড বা ড্যাম্প ওয়েদার। ঠান্ডা বা ভেজা আবহাওয়ায় এরা ঘন ঘন প্রস্রাব করে। এখন এই কথাটার একটু ব্যাখ্যা দরকার। আমাদের নবীন হোমিওপ্যাথ রয়েছে, তাদের একটু ব্যাখ্যা দরকার। সেই সাথে আরো একটু যুক্ত করব। দেখবেন ক্যালকেরিয়া কার্বের রোগীরা এবং বোরাক্সের রোগীর, এই দুইটা রোগীর একটা জায়গায় বিপরীত পার্থক্য আছে। কেউ কি বলতে পারবেন? ক্যালকেরিয়া কার্ব এবং বোরাক্স, বলেন তো দেখি, কে বলতে পারবেন? একই বিষয়ের বিপরীত দুইজন। তার বোরাক্সে হলো সাদা স্রাবটা গরম মনে হয়। আচ্ছা, আর ক্যালকেরিয়া কার্বে ঠান্ডা। আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পেরেছি যে এই জায়গায় সকলে আক্রমণ চালাবে। যাই হোক, আমি বলেই দিই, সময় নষ্ট হবে। ক্যালকেরিয়া কার্ব সিঁড়ি দিয়া উঠতে গেলে কষ্ট হয়, বেশি কষ্ট হয়। বোরাক্সের রোগী সিঁড়ি দিয়ে নামতে গেলে বেশি কষ্ট হয়। অদ্ভুত লক্ষণ কোনটা? বোরাক্সেরটা, ক্যালকেরিয়া কার্বেরটা না। তবে এখানে অনেকেই প্রশ্ন করবেন যে স্যার, সিঁড়িতে উঠতে গেলে তো সবারই কষ্ট হয়, কেন মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে এর বিপরীত দিকে উঠতে হয়? মানে স্রোতের বিপরীতে যখন আমরা সাঁতার কাটি তখন তো কষ্ট হবেই, কিন্তু ক্যালকেরিয়া কার্বের বিষয়টা এখানে আলাদা। সকলেরই সিঁড়িতে উঠতে কষ্ট হয়, কিন্তু ক্যালকেরিয়া কার্বের কষ্টটা আরো বেশি হয়, ডাবল ট্রিপল। ঠিক আছে, আমি তো বোঝাতে পেরেছি, তাই না? ক্যালকেরিয়া কার্বের রোগী বলবো বাবা খুব কষ্ট হয়, হাঁপিয়ে যাই, কিন্তু সিঁড়িতে উঠতে সবারই কষ্ট হবে, কিন্তু তার কষ্টটা বেশি হয়। ঠিক তেমনি এই কথাটা কেন বললাম, যে ডাল কামড়ার প্রস্রাব বর্ষাকালে কিন্তু অনেকেরই প্রস্রাব ঘন হতে পারে, এটা একটু সাধারণ ঘটনা, কিন্তু ডাল কামড়ার ব্যাপারটা আলাদা। এর আরো বেশি ঘন হয়, পানি না খেলেও ঘন হয়।
ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি ওই কথাটা ব্যবহার করলাম। ওই লক্ষণটাও কাজে লাগবে হয়তো আপনাদের ক্যালকিরে কার্বোরাক্সের ব্যাপার। কেননা ঠান্ডা আবহাওয়ার সংস্পর্শে এসে তার অনেক ধরনের স্রাব বেড়ে যায়। প্রস্রাব ইজ ওয়ান অফ দেম। এজন্য দেখবেন যে ডাল কামড়া রোগী বলবে যে আমার প্রস্রাব কি ঘন হয়, বললেন না, একটু ঠান্ডা আবহাওয়া হলেই খুব ঘন ঘন প্রস্রাব হয়, খুব ঘন ঘন প্রস্রাব হয় ডাল কামড়া। অন্যান্য লক্ষণের সঙ্গে ডাল কামড়া এই লক্ষণটা প্রায় থাকে। খাদ্যে অনিচ্ছা কিন্তু শীতল পানির জন্য জ্বালাজনক তৃষ্ণা অথবা কেবল শীত অবস্থায় তৃষ্ণা এবং উত্তাপ অবস্থায় ক্ষুধা, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। খাদ্যে অনিচ্ছা থাকে, খাদ্যে অনিচ্ছা কিন্তু শীতল পানির জন্য জ্বালাকর তৃষ্ণা থাকে, জ্বালাজনক হবে না, জ্বালাকর তৃষ্ণা হবে, অথবা কেবল শীত অবস্থায় তৃষ্ণা। শীত অবস্থায় তৃষ্ণা একটা অদ্ভুত লক্ষণ। উত্তাপ অবস্থায় তৃষ্ণা লাগবে এটা স্বাভাবিক, কিন্তু শীত অবস্থায় তৃষ্ণা কিন্তু একটা অদ্ভুত অসাধারণ লক্ষণ। এবং উত্তাপ অবস্থায় ক্ষুধা, এই দুই কথা মনে রাখতে হবে। পুং জননেন্দ্রিয় অর্থাৎ মেল জেনিটেলিয়াতে উদ্ভেদ সহ মানে ইরাপশন, চুলকানি, পশ্রা, মেলা কিছুই হতে পারে, তবে আমবাত টাইপের, আর্টিকোরিয়া টাইপের এবং ইম্পর্টেন্সি ধ্বজভঙ্গের এটি বড়ই উপকারী একটি ওষুধ। উদ্ভেদ সহ মানে মেল জেনিটেলিয়াতে ইরাপশন সহ ইম্পর্টেন্সির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। মনে রাখতে হবে, ওখানে উদ্ভেদ হয়েছে আবার ইম্পর্টেন্সি আছে। প্রস্রাব ঠান্ডায় শীতল আবহাওয়ায় অবশ্যই প্রস্রাব ঘন ঘন হয়, নানাবিধ প্রস্রাবের রোগ হয় ওই সময়। ঠান্ডায় স্ত্রীলোকের ঋতু বন্ধ হতে পারে। ঋতু প্রকাশের পূর্বে চর্মে এক ধরনের উদ্ভেদ প্রকাশ পায় এবং যৌন উত্তেজনা বোধ করে, তখন স্তন্যদায়ীদের স্তনে উদ্ভেদ দেখা যায়। চর্মরোগ সামান্য চুলকানির পর রক্ত ঝরতে থাকে। গরমে বৃদ্ধি, ঠান্ডায় উপশম, এই কথাটা রেড লাইন সিমটম। এর চর্মপীড়া চাপা দিলে শোথ বা পেটে জল জমে। এর চর্মপীড়া যদি মলম টলম দিয়ে চাপা দেওয়া যায় তাহলে শোথ, পেটের ভিতরে জল জমতে পারে। অদ্ভুত লক্ষণ হলো ঠান্ডায় উদ্ভেদ দেখা দেয় এবং ঠান্ডায় এর উপশম। এটা কি করে অদ্ভুত হলো একজন একটু বুঝিয়ে বলেন তো। কেউ বলতে পারবেন এই লাইনটা? এনিবডি? অদ্ভুত লক্ষণ হলো ঠান্ডায় উদ্ভেদ দেখা দেয় এবং ঠান্ডায় এর উপশম হয়। বলেন তো কেন অদ্ভুত হলো? হ্যাঁ রুগী তো শীত কাতর, তো হ্যাঁ এই ক্ষেত্রে তো ঠান্ডায় এমনি তো তার ঠান্ডা লেগে থাকে, আবার হলো এই ঠান্ডায় উদ্ভেদ দেখা যায়, আবার ঠান্ডাতে এর উপশম হয়, এইটাই পার্থক্য মনে হচ্ছে। জি 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 ঠিক আছে, ধন্যবাদ। আসলে যে রোগটা উৎস হলো যে উপাদান বা যে কারণ, ওইটাইতেই আবার সে আরাম বোধ করে, মানে বিষে বিষক্ষয় এমন ব্যাপার। ঠান্ডা লাগার কারণেই তার উদ্ভেদ গুলো ইরাপশন, আমবাত, আর্টিকোরিয়া হয়েছে। আবার গরম দিলে উপশম হবে, আরাম লাগবে, এটাই তো স্বাভাবিক। এরপরেও সে শীতকাতর, তাহলে গরমে উপশম। কিন্তু তার সকল কষ্ট গরমে উপশম হলেও আমবাত গুলা তার ঠান্ডায় উপশম। এটা অদ্ভুত একটা লক্ষণ। আর যদি গরমে উপশম হয় তাহলে কি ওষুধ হবে? অনেক ওষুধ, তার মধ্যে রাস্টক্স ওয়ান অফ দেম, মানে ডাল কামড়া কাছাকাছি। কারণ বর্ষাকালে বৃদ্ধি রাস্টক্স। বর্ষাকাল এখন তো আসলে আমাদের শরৎকাল বলতে 6টা কাল আর নেই, গ্রীষ্ম, হেমন্ত, শীত, বসন্ত আর নেই তো। এখন বর্ষার শরৎ বোঝা মুশকিল, তাই ডাল কামড়া অনেক সময় গুলিয়ে ফেলা হয়। এখন বর্ষায় যদি বৃষ্টিতে ভেজে তাহলে কোন ওষুধটা বেশি দরকার হয় জ্বরের ক্ষেত্রে বলেন তো? কিন্তু দেখেন আজকের একটা বিষয়, আজকে একটা রোগী আসলো আমার কাছে, সে বলছে যে জ্বর 3 বেলা, আমার ওষুধ খাচ্ছে, শেষ অ্যাজমা ট্যাজমা অনেক সমস্যা আছে। সে রোগীটা সম্ভবত ক্যালকিরে কার্বের হবে মনে পড়ছে যত। তো যাই হোক, সে 3 দিন ধরে তার জ্বর, বৃষ্টিতে একটু ভিজছে আর 3 দিন ধরে জ্বর। সে 3 বেলা প্যারাসিটামল নাপা এক্সট্রা খাচ্ছে। খারাপ শ্বাসকষ্ট বেড়ে গেছে,
যেটুকু উন্নতি হয়েছিল আমার ওষুধে ওইগুলো আবার সব ফেরত রিটার্ন করছে ব্যাক। হ্যাঁ, তো তখন সকালবেলাও সে প্যারাসিটামল খেয়ে এসছে। আমি জিজ্ঞেস করলাম, এখন তো আপনার কাছে যে রোগীটা জ্বরের আসবে তারা কিন্তু ডিরেক্ট আপনার কাছে আসবে না, টাটকা রোগী হয়ে আসে না। তারা প্যারাসিটামল খেয়ে যখন কুল কিনারা পায় না, অ্যান্টিবায়োটিক খেয়ে অনেকে যারা যখন সমাধান হয় না, তখন আপনার কাছে প্রায় আসবে আমার আপনার কাছে। তো যা হোক, তখন কি করতে হবে? তখন জিজ্ঞেস করলাম যে আপনার জ্বর আসার আগের অবস্থাটা বলেন, মানে সরি, এই যে প্যারাসিটামলটা খেয়েছেন তার আগের অবস্থাটা আমাকে জানান একটু। আপনি কি জ্বর আসলে চুপচাপ থাকতেন না নড়াচড়া করতেন? বলতেছে হ্যাঁ, চুপচাপ থাকতাম। পিপাসা ছিল? হ্যাঁ পিপাসা ছিল, অনেক পানি খেয়েছি। পায়খানা কষা? বলতে ওই রকম কষা না। নড়াচড়া করতে কষ্ট বেশি হতো নাকি চুপচাপ থাকলে? যেহেতু বৃষ্টিতে ভিজছে, আমার তো টার্গেট রাস্টক্সের দিকে মন গিয়ে বসে আছে। বলছেন না, চুপচাপ থাকলে ভালো, ঘাপটি মেরে। কেউ কথা বলে বিরক্ত বোধ হচ্ছিল? হ্যাঁ, চোখ মেলতো বিরক্ত বোধ। বাস, ব্রায়োনিয়া ওষুধ। বৃষ্টিতে কিন্তু সে ভিজেছে। এখন চোখ বন্ধ করে যারা ওই সিনা, কি কৃমিতে সিনা, বমিতে ইপিকাক, গ্যাসে নাক্সফোম, হ্যাঁ এই ওষুধগুলা, হাই প্রেশার হলে গ্লোনোইন, এই ওষুধগুলা দিয়ে থাকেন, তারা এখানে রাস্টক্স দিয়ে ভুল করবেন। তখন কি করবেন এরা জানেন? রাস্টক্সের সঙ্গে একটা বায়োকেমিক মিক্সচার করে দেবে, কিংবা রাস্টক্স দিবে একবেলা, ব্রায়োনিয়া দিয়ে একবেলা। তাদের কোনোদিন বোঝার এই ক্ষমতা না যে এই রুগীটা আসলে ব্রায়োনিয়া ওষুধ দিয়েই ভালো হবে। আল্লাহ সে মৌকা সেই ব্রায়োনিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। তখন তারা ওই যে বায়োকেমিক দিলে একটা, আরে বায়োকেমিক খুব দ্রুত কাজ করে, দিয়েছে দুইটা ওষুধ, রাস্টক্স এবং ব্রায়োনিয়া। এখন একে অপরের পরিপূরক, কাজটা তো ব্রায়োনিয়াতে হয়েছে। সে শুধু যদি রাস্টক্স দিত তাহলে এখানে কাজ হতো না, কখনোই না। একবার শুধু ওষুধ খেতে হয়েছে তাকে। রোগী আমাকে এখন ফোন দিল যে হ্যাঁ অনেক ভালো, সব দিক থেকে তার উন্নতি, এক ডোজ ওষুধ খেতে হয়েছে তাকে। তাহলে এখন কজেশনটা যাই হোক, কজেশনটা জানবো। হ্যাঁ, তাহলে ব্রায়োনিয়া কেন হলো কেউ বলতে পারবেন? রাস্টক্সই তো সবাই বললেন, কেন ব্রায়োনিয়া কেন হলো এখানে বলেন তো? হ্যাঁ, নড়াচড়ায় বৃদ্ধি, কি করে বসে থাকে তার চুপচাপ থাকলে আরাম পায়। আচ্ছা, আমি বুঝছি আপনারা কি উত্তর দিচ্ছেন। তাহলে আমি একটু ক্রস এক্সাম করি। সেটা হলো যে আমি তো বলেছি কারণ যদি হয়, কারণটাই গুরুত্বপূর্ণ। এই কনস্টিটিউশনের আগে যদি কারণ খুঁজে পাই আমরা, এটার গুরুত্ব আগে দিতে হবে। তাহলে কেন ব্রায়োনিয়া নড়াচড়ার কথা বলছেন? কারণটা তো বৃষ্টিতে ভেজা। তাহলে এখানে ইন্টারপ্রিটেশন করতে হবে জানার জন্য, বোঝার জন্য। সেটা কি? ব্রায়োনিয়াতেও আছে এই যে ডালকা, আমরা যেভাবে বললাম না যে হঠাৎ ঠান্ডায় পরিবর্তন, ব্রায়োনিয়াতেও কিন্তু এই ব্যাখ্যাগুলো আমি দিয়েছিলাম যে গরম অবস্থা থেকে ঠান্ডায় যদি আসে হঠাৎ, হঠাৎ বলতে গরম থেকে যদি ঠান্ডায় আসে, হঠাৎ গোসল দেয়, বৃষ্টিতে ভেজে, তাহলেও তার ব্রায়োনিয়া লাগতে পারে। প্রচন্ড রেগে গেছে, রাগ থেকে যখন সে ঠান্ডা হয়ে যাবে, তখনও তার ব্রায়োনিয়া একটা ক্ষেত্র। এটাও কিন্তু ব্রায়োনিয়াতেও আছে। কিন্তু ব্রায়োনিয়াতে বৃষ্টিতে ভেজার কথা ওইভাবে স্পষ্টভাবে না থাকলেও, গরম থেকে ঠান্ডা হওয়ার সময় ব্রায়োনিয়ার ক্ষেত্র প্রস্তুত হবে। এটা কি বলেছিলাম, তাই না? এইভাবে ইন্টারপ্রিটেশন নিজের মধ্যে করে কিন্তু এই কাজটা করতে হবে। আর বাকিগুলো তো এমনি মিলে গেল, তাহলে কারণও আছে ওখানে। ঠিক আছে, যাই হোক, তাহলে অনেক ওষুধ আছে, কিন্তু এটা একটা অদ্ভুত লক্ষণ মনে রাখতে হবে যে বর্ষাতে ঠান্ডা লেগে আমার চর্মরোগ হয়েছে, সেটা যাই হোক না কেন, সেটা যদি ঠান্ডায় উপশম হয়, একমাত্র ডাল কামড়া ওষুধ। এখানে ঘন ঘন প্রস্রাব থাকুক আর না থাকুক, পর্যায়ক্রমে উদরময় ও বাত দেখা যায়। ডাল কামড়া রোগে পর্যায়ক্রমে উদরময়, উদরময় থাকলে বাত থাকে না, উদরময় ভালো হয়ে গেলে বাত দেখা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। মন, এদের মনের জোর প্রবল, সদা উত্তেজিত, রেগে গেলে বদ আচরণ করে, গালিগালাজ করে, কর্তৃত্ব পরায়ণ, তার আশেপাশের ব্যক্তিদের তার চিন্তাধারায় চলতে বাধ্য করেন। কথাটা খুব গুরুত্বের সঙ্গে বুঝবেন। মানসিক লক্ষণগুলা রোগীর কাছে পাওয়া কিন্তু খুব কঠিন, মানে দখল না আনলে পারে কিন্তু পাওয়া যাবে না। অন্যের ভালো করতে চায় কিন্তু নিজের চিন্তাধারা অনুযায়ী। এই একটি কথা আজকে আমি আপনাদের এই ক্লাস নেওয়ার আগে আজকে গিয়েছিলাম গুরুদাসপুর, একটা চেম্বার আছে ওখানে, কিন্তু আজকে ওই আমি কিভাবে এটা পড়বো ভিভা বইটা থেকে, ওখানে আমি ওইটা পড়তে গিয়ে ভিভা বই থেকে কয়েকটা পয়েন্ট পড়তে গিয়ে দেখলাম ডিক্টেটোরিয়াল, one of the most important medicine in favor of
দ্য সিমটম অফ ডিকটেটোরিয়াল, অর্থাৎ প্রভুত্ব পরায়ণ। এটা আসবে পরে যখন আলোচনায়, পরবর্তীতে হয়তো আসবে, আগে একটু বলে নিচ্ছি। এটাও কিন্তু ডিকটেটর। কি ধরনের ডিকটেটর? এই একটি লাইনের এখানে আভাস এখানে দেওয়া আছে, পরে ব্যাখ্যা দিচ্ছি। অন্য ভালো করতে চায় কিন্তু নিজের চিন্তাধারা অনুযায়ী, এই কথাটা শুধু মনে রাখবেন। এই কথাটা, ডিকটেটর আরো অনেক ওষুধে আছে। ডিকটেটর ক্যাম্ফোর আছে, ডিকটেটর লাইকোপোডিয়াম আছে, ডিকটেটর মার্কুরিয়াস আছে, ডিকটেটর ডাল কামরাও আছে। চঞ্চল এবং ব্যস্তবাগীশ, এত ব্যস্ত যে সব কাজে অতি দ্রুত শেষ করতে চায়, একসাথে কয়েকটি কাজ করতে চায়, যেমন 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে ফেলতে চায়। হ্যাঁ, কারণ এদের মধ্যে একটা অস্থিরতা আছে। চুপচাপ থাকলে এদের কষ্ট বাড়ে, রাষ্ট্রক্সের মতো। কিন্তু কিন্তু তাই তারা সব সময় ব্যস্তবাগীশ থাকতে চায়, নড়াচড়া করতে চায়, তাহলেই এদের ভালো লাগে এবং কাজ খুব দ্রুত, মানে এদের 4টা হাত থাকলে ভালো হতো, এটা মনে করে। এজন্য 10 ঘন্টার কাজ মানে 1 ঘন্টা সেরে ফেলবো, একসাথে 2-3টা কাজ একসাথে করতে চাই। দেখবেন অফিস আদালতে অনেকে কিন্তু এই ব্যাপারে এক্সপার্ট থাকে, 3-4টে বিষয় একই সাথে কাজ করছে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। স্বাধীন চেতা, বিশেষত নারীরা স্বভাবে উদ্যত, উগ্র হয়ে থাকে, সেই সাথে স্বাধীন চেতা, চট করে যে কোনো ব্যাপারে নির্ভীক মতামত দেওয়ার ক্ষমতা রাখে না। খুব গুরুত্বপূর্ণ কথা, চট করে যে কোনো ব্যাপারে নির্ভীক মতামত দেওয়ার ক্ষমতা রাখে এরা। স্পষ্টবাদী, তিক্ত সত্য বলতে পিছপা হয় না এরা, স্পষ্টবাদী, খুব ঠোঁটকাটা। খুব গুরুত্বপূর্ণ লক্ষণ, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে রাখার মধ্যে আপনার পেশা জীবনের সফলতা কিন্তু নির্ভর করবে। আধিপত্য এবং দাপুটে উদ্ধত হয় এবং প্রয়োজনে অকৃতজ্ঞ স্বভাবের হয়ে থাকে। আধিপত্য বিস্তার করা ডাল কামড়ার স্বভাব দোষের মধ্যে পড়ে। নিজের পরিবারের ওপর, বন্ধু বান্ধবের ওপর, প্রতিবেশীর ওপর, পারলে রাষ্ট্রের উপরও তার অধিকার কায়েম করতে চায়। অর্থাৎ সে বড়ই আগ্রাসী, মহিলা বিশেষ করে দাপুটে হয়, খুব দাপুটে। অনেক ফ্যামিলিতে আছে না যে হাজবেন্ডকে গোনায় ধরে না, কারো ধার ধারে না। এ কথা ভেবে ডাল কামরা খুবই আনন্দ পায় যে অন্য লোক সবাই তার অধীনে থাকে, সবাই তাকে মান্য করে, তাই বশ্যতাও স্বীকার করে। স্বৈরতন্ত্রের কাল্পনিক স্বপ্ন তাকে মোহিত করে, স্বৈরতান্ত্রিক, ডিক্টেটোরিয়াল। সেই সঙ্গে ঝগড়াটে স্বভাব এতটাই মন্দ যে বাড়ির পাঁচিলে কাককে পর্যন্ত বসতে দেয় না, এমন চরিত্র। মানে এতটাই দাপুটে যে বাড়ি তার ওয়ালের উপরে যদি কোনো কাক বসে সেটাও সে বসতে দিবে না, যে আমার হুকুম মতো বসবি, হুকুম মতো না, আমি হুকুম না হলে বসতে পারবি না, এমনটা। কে ফোন দেয় এখন আবার? স্বভাব এতটাই মন্দ। আচ্ছা, গেল। নিজের নিজের পরিবৃত্তির বাইরের লোকজনকে সন্দেহের চোখে দেখে, সবাইকে যেন পাহারা রাখে, এরকম আর কি। অর্থাৎ এটা এমন ডিক্টেটোরিয়াল। তবে লাইকোপোডিয়ামের ডিক্টেটরশিপটা কি? লাইকোপোডিয়াম নিজের ঘাটতি, নিজের দুর্বলতা, ল্যাক অফ সেলফ কনফিডেন্স ঢাকবার জন্য অতিরিক্ত মেধা, চিকন বুদ্ধির মানুষ হওয়ার কারণে তার দুর্বলতাগুলো ঢাকতে চায়। সে নিজের গোপন কথাগুলো সামনে এক্সপোজ করতে চায় না, লোকজনের সামনে সহজে যেতে চায় না, কারণ তার দুর্বলতাটা যদি প্রকাশ পেয়ে যায়। সে একজন কাপুরুষ, সে দায়িত্ব নিতে চায় না, কিন্তু তার ব্রেন দিয়ে, মেধা দিয়ে তার দুর্বলতা ঢাকার জন্য সে ডিক্টেটর হয়। যে কোনো জায়গায় সে অধিনায়ক হতে চায়। তার দোষ আছে অনেক, কিন্তু এটা হলো লাইকোপোডিয়ামের কথা বলছে, ওরা ডিক্টেটর এই টাইপের। যে কোনো জায়গায় তার সিদ্ধান্ত চাপিয়ে দেবে, ভুল হলেও। ডাল কামরা কিন্তু অন্য ধাঁচের। যেমন মা তার সন্তানকে, সে যেটা মনে করবে, মা তার সন্তানকে মারবে, পিটবে, কারণ তার মনে হয়েছে যে এই সন্তানটা কেন ঝালমুড়ি খেলো, এই সন্তানটা কেন তাকে না বলে দোকানে কসমেটিক্স কিনতে গেল, বান্ধবীদের সঙ্গে কেন পার্কে গেল। তার মনে হয়েছে যে তার সন্তানটা ভালো দিকে যাচ্ছে না, তার মনে হয়েছে তাই। তার উদ্দেশ্য ভালো, তার উদ্দেশ্য এর আমি ভালো করব, তার যেটা মনে হবে
সেদিকে সে বাধ্য করবে, এই ক্ষেত্রে সে ডিক্টেটর। কিন্তু অন্য মানুষরা এটাকে সে ইচ্ছা মতো পেটাবে তাকে দরকার হলে, তার নিয়াত কিন্তু ভালো, কিন্তু বিষয়টা অনেক সময় ডিক্টেটর হয়ে যায়, পানিশমেন্ট হয়ে যায়, স্বৈরাচারী হয়ে যায়। পার্থক্য লাইকোপোডিয়ামের সঙ্গে এটা করতে হবে আমাদের। হ্রাস বৃদ্ধি, বৃদ্ধি ঠান্ডায়, বর্ষাকালীন বা আর্দ্র ঠান্ডায় বৃদ্ধি, রাতে বৃদ্ধি, ঘাম বা উদ্ভিদ অবরুদ্ধ হলে বা চাপা পড়লে বৃদ্ধি। হ্রাস বাইরে থেকে তাপ প্রয়োগে বা ঘুরে বেড়ালে হ্রাস। তাহলে এই ছিল লাইকোপোডিয়াম সম্পর্কে আপনাদের সামনে আমার ইয়ে। এবার আমরা জর্জ ভিতুরকাত স্যারের কিনোটস থেকে আমরা দেখব যে আসলে ডাল কামড়া সম্পর্কে আমরা কতটুকু আমরা জানতে পারি। কিনোটসে যেটা দেখা গেল প্রথমেই, rheumatic affection and skin problem, aggravation, cold wet weather, অর্থাৎ বাতজনিত সমস্যা, ত্বকের রোগ এবং ঠান্ডা ভেজা আবহাওয়ায় প্রভাবে হওয়ার এই অসুস্থতাগুলো হয়। ঠান্ডা আবহাওয়ার কারণেই তার বাতের রোগ কিংবা এই চর্মরোগগুলো হয়ে থাকে। অর্থাৎ ঠান্ডা এবং ভেজা আবহাওয়া যাদের সমস্যা বাড়ে তাদের ক্ষেত্রে এই ওষুধ বিবেচনা করা হয়, এটা ভূমিকা ছিল। এবার আমরা মেন্টাল স্টেটে দেখব, ডোমিনিয়ারিং, ডিক্টেটোরিয়াল, কোয়ারসাম অ্যান্ড অ্যাবিউসিভ উইদাউট অ্যাঙ্গার, অর্থাৎ অন্যদের উপর কর্তৃত্ব করতে চায়। ডোমিনিয়ারিং, ডিক্টেটোরিয়াল, হুকুম দিতে ভালোবাসে, রাগ না করেও ঝগড়াটে ও কটু কথা বলে, রাগ না করে। স্বভাব কর্তৃত্ব পরায়ণ হলেও সব সময় রাগী না হতে পারে, এটা একটা তার কৌশল। দে টেক কেয়ার অফ আদার্স, দে আর লাভিং বাট ইন এ ডোমিনিয়ারিং ওয়ে, অ্যাংজাইটি ফর আদার্স, যে কথাটা ব্যাখ্যাটা একটু আগে দিলাম, যে অন্যদের যত্ন নেয়, আন্তরিকতার সঙ্গে যত্ন নেয়, ভালোবাসে, তবে কর্তৃত্বপূর্ণ ভাবে। অনেক মা আছে না, মানে একদম ডোমিনিয়ারিংলি এই কাজটা করে, অন্যদের জন্য উদ্বিগ্ন থাকে। অর্থাৎ ভালোবাসা প্রকাশ করলেও মাঝে মাঝে এই মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে সবাইকে রাখতে চায়, এটাই। রেস্টলেস, ক্যানট কিপ স্টিল, অস্থির অবস্থায় থাকে, এক জায়গায় স্থির থাকতেই পারে না, সব সময় নড়াচড়া করতে ইচ্ছা করে তাদের। মেমোরি উইকনেস ফর ওয়ার্ডস, ইউজেস দ্য রং ওয়ার্ডস, শব্দ মনে রাখতে দুর্বলতা থাকে, মানে ওয়ার্ড শব্দটা মনে রাখে তাদের মেমোরি দুর্বল, ভুল শব্দ ব্যবহার করে অনেক সময়, অর্থাৎ কথা বলতে মাঝে মাঝে সবকিছু শব্দ গুলিয়ে ফেলে। কনফিউশন, ডালনেস স্পেশালি ফ্রম ড্যাম্প এয়ার, বিভ্রান্তিকর এবং মানসিক ধীরতা আছে এদের মধ্যে। ডালনেস, বিশেষ করে স্যাঁতসেঁতে আবহাওয়ায় তাদের এই সব বিভ্রান্তি বা গোলযোগ গুলো সৃষ্টি হয়। অর্থাৎ তার স্যাঁতসেঁতে আবহাওয়ায় তার চিন্তা শক্তি গুলাও একটু গোলমেল হয়ে যায় আর কি। ডিপ্রেশন থাকে এদের, বিষণ্ণতা, এগুলো মানসিক স্টেটে ছিল, মেন্টাল স্টেটে। এবার ফিজিক্যাল স্টেটে আমরা দেখব, complaints brought on or aggravated by damp, wet or cold, damp, wet weather or getting wet. Path in back, extremities, abdomen, head, teeth, inflammation of eyes, asthma, suppressed menses, etc. Urticaria from becoming wet, এই যে ভেজা, স্যাঁতসেঁতে বা ঠান্ডা আবহাওয়া কিংবা ভিজে যাওয়ার কারণে বিভিন্ন সমস্যা শুরু হয় বা বেড়ে যায়, যেমন পিঠের ব্যথা, হাত পায়ের ব্যথা, পেট ব্যথা, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, চোখের প্রদাহ, হাঁপানি, মাসিক বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এইগুলা বিশেষ করে ভিজে গেলে আমবাদ বা আর্টিকোরিয়া হতে পারে। আর্টিকোরিয়া বলতে ওই যে রিংওয়ার্মের মতো, দাউদের মতো সারা শরীরে লালচে লালচে এক ধরনের হয়ে যায়, এগুলো আর্টিকোরিয়া বলে। এগুলো আসলে অ্যাকিউট কেস। এই ওষুধের প্রধান বৈশিষ্ট্য হলো ভেজা এবং ঠান্ডা উপসর্গগুলো বেড়ে যায়, এটাই মূল কথা, এটাই কারণ মূল। ডায়রিয়া আফটার স্ট্যান্ডিং অন ড্যাম্প গ্রাউন্ড, ক্যাটারাল ইনফ্লামেশন, আইস ফ্রম কোল্ড, স্যাঁতসেঁতে মাটিতে দাঁড়ানোর পর ডায়রিয়া হতে পারে, মানে এর যেখানে পানি মিশ্রিত জায়গা, ডাম্প বা স্যাঁতসেঁতে জায়গা, সেটাই তার শত্রু।
ঠান্ডা লাগলে চোখে ক্যাটারাল প্রদাহ মানে সর্দি প্রদাহ হতে পারে। প্যারালাইসিস অফ সিঙ্গেল পার্টস ফ্রম এক্সপোজার টু ওয়েট অর ফ্রম লাইং অন ড্যাম্প গ্রাউন্ড। প্যারালাইসিস অফ আপার লিম্স উইথ কোল্ডনেস ডিউরিং রেস্ট, পার্টস ফিল আইসি কোল্ড। ভিজে যাওয়া বা স্যাঁতসেঁতে মাটিতে শোয়ার ফলে শরীরের কোনো একটি অংশ অবশ হয়ে পড়তে পারে। বিশ্রামের সময় হাত পা অবশ হয়ে ঠান্ডা অনুভূত হতে পারে। আক্রান্ত অংশ বরফের মতো ঠান্ডা লাগে। আক্রান্ত অংশ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আক্রান্ত অংশ কারো গরম থাকে, কারো বরফ থাকে, কারো ব্যথাহীন থাকে, কারো ব্যথাপূর্ণ থাকে। এগুলাও কিন্তু আমাদের ধর্তব্য বিষয়। ডাল কামড়ার ক্ষেত্রে আক্রান্ত অঙ্গগুলো বরফ ঠান্ডা থাকে, বরফের মতো ঠান্ডা থাকে। অর্থাৎ ঠান্ডা ভেজা পরিবেশে স্নায়বিক দুর্বলতার লক্ষণ বোঝানো হয়েছে এখানে। এবার সেকেন্ড পেজে আমরা দেখব ব্রাউন ক্রাস্ট অন হেড অ্যান্ড ফেস উইথ রেডিশ বর্ডার সার্কামস্ক্রাইবড ব্লিডিং আফটার স্ক্র্যাচড। মাথা এবং মুখে বাদামি রঙের খোসা পড়ে। ক্রাস্ট মানে এক ধরনের ওই যে খোসা, যার চারপাশ লালচে থাকে, একটা সীমানাও থাকে চারপাশে। চুলকালে বা আঁচড়ালে রক্ত বের হতে পারে। অর্থাৎ ত্বকের ক্ষত বা খোসাযুক্ত সমস্যার একটা বৈশিষ্ট্য, এটা আমরা বুঝতে পারি। চিল ফ্রম 7 to 9 মর্নিং, সকাল 7টা থেকে 9টার মধ্যে তার ঠান্ডা লাগে, কাঁপুনি হয়। পারসিভড বাই গ্রেট থার্স্ট অ্যান্ড পেইনস, সঙ্গে খুব তৃষ্ণা এবং ব্যথা থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। সকাল 7টা থেকে 9টার মধ্যে তার ঠান্ডা লাগে, কাঁপুনি হয় এবং সঙ্গে তৃষ্ণা এবং ব্যথা থাকে। মোডালিটিস: cold wet weather, change of weather, cold air, becoming drinks, entering a cold place। অর্থাৎ এদের কষ্টগুলো বাড়ে ঠান্ডা এবং ভেজা আবহাওয়ায়, আবহাওয়ার পরিবর্তনে, ঠান্ডা বাতাসে, ঠান্ডা পানীয় পান করলে এবং ঠান্ডা স্থানে প্রবেশ করলে। এসব কারণে রোগের উপসর্গগুলো আসলে বেড়ে যায়। উপশম হয় অ্যামিলিওরেশন ড্রাই ওয়েদার, স্পেশালি ওয়ার্ম ড্রাই, অর্থাৎ শুষ্ক গরম আবহাওয়ায়। হট বাথ, গরম পানিতে গোসলে। মোশন, সঞ্চালন উপশম। ওয়াকিং, হাঁটলে। ডিসচার্জ ওয়ার্ম, ডিসচার্জ কোন স্রাব নিঃসরণ হলে আরাম বোধ করে। ওয়ার্ম, উষ্ণতায় ভালো বোধ করে। ডিজায়ার আইসক্রিম অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস ডিউরিং চিল কোল্ড ড্রিঙ্কস, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ডিজায়ার আইসক্রিম, সে শীতকাল তবুও বরফ পছন্দ করে, আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস কোমল পানীয়, যখন শীত লাগে তখন এগুলা সে পছন্দ করে। অ্যাভারশন কফি এবং ফুড, খাবার এবং কফিগুলো অপছন্দ করে। তো এই ছিল মোটামুটি ডাল কামড়া সম্পর্কে আলোচনা। প্রিয় উপস্থিতি, তাহলে ডাল কামড়া সম্পর্কে এটা খুব বড় ওষুধ তা কিন্তু নয়, তবে এখানে কিছু অদ্ভুত অসাধারণ লক্ষণ রয়েছে যেগুলা আমরা যদি মনোযোগের সঙ্গে পাঠ করি তাহলে আশা করা যায় যে আমরা ডাল কামড়ার সঙ্গে যে ওষুধটা খুব কাছাকাছি রাস্টক্স, সেটার পার্থক্য নির্ণয় করতে পারবো। এর মধ্যে থেকে দেখে একজন রাস্টক্সের সঙ্গে ডাল কামড়া পার্থক্য নির্ণয় করতে পারেন কিনা? দুইটি পার্থক্য বলুন তো, বিশেষ পার্থক্য ডাল কামড়ার সঙ্গে রাস্টক্সের। আমি বলার আগে আমি জিজ্ঞাসা করি, দেখি কে পারবেন বলেন। রাষ্ট্রকে জীবনটা লাল বর্ণের হয়, আর হচ্ছে ডাল কামড়ার এরকম কোনো উল্লেখ হ্যাঁ, একজন একজন বলেন। বিথিয়াপা বলছে, আশা আপা একটু পরে বলেন। একজন বলতে শুরু করছে। হ্যাঁ জি বলেন, বিথিয়াপা বলেন। কথা বোঝা যাচ্ছে না। আমার কথা এবার বোঝা যাচ্ছে, বলেন। হ্যাঁ, জিব্বা লাল হয় আর জীবন লাল হয়, কিন্তু
তখন মানে ইয়েটা নেই, ফুটে ওঠে না দিবার লক্ষণটা। আর রাজতন্ত্রের একটা বিষয় হচ্ছে প্রথম বছরে বৃদ্ধি হয়, কিন্তু ডালকামড়া কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। স্যার এবার শোনা যাচ্ছে? হ্যালো? শোনা শোনা যাচ্ছে, বলেন। জিব্বার মাথা লাল হয় 1 নম্বর। 2 নম্বর, আর 2 নাম্বারটা হচ্ছে স্যার নড়াচড়ার বৃদ্ধি। রাস্টক্সের হচ্ছে প্রথম নড়াচড়া বৃদ্ধি হয়, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর ডালকামড়াতে তেমনটা নেই। এই তো 2টা নাকি, আর কিছু? আর আরেকটা বিষয় হচ্ছে রাস্টক্সে বিশেষ করে গরমে উত্তাপে উপশম, ডাল কামড়াতেও উত্তাপে উপশম, কিন্তু শুধুমাত্র দেখা যায় সেটা আমবাত হোক বা যে কোনো উদ্ভিদে ঠান্ডাতেই উপশম, বিশেষ করে ঠান্ডা যেহেতু রোগ। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আর কিছু আছে? স্যার আপনি ঠিক আছে, একটু ভালো করে বলে দেন, আমরা বলবো আমরা বলবো, ভালো ওয়েট করেন, ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আমি তো বলবোই। হ্যাঁ, দেখি আয়শা আয়শা ম্যাম বলছিলেন, বলেন। তাদের কথা থেকে শুনলেও মনে থাকবে আপনাদের, আমি তো বলবোই, শেষে তো আমি বলবোই পার্থক্যগুলো। বলেন, আয়শা ম্যাম বলছিলেন কে যেন? আয়শা ম্যামই তো মনে হয়, বিডি ড্যাশ ড্যাশ। স্যার রাস্তা নড়াচড়ায় মানে বৃদ্ধি পরে ধীরে ধীরে কমে যায়, আর ঠান্ডার সাথে সাথে আবহাওয়ায় বৃদ্ধি পায়, এটা হয়। আর আর ডাল কামড়া হচ্ছে শীত অবস্থায় মানে প্রথম অবস্থায় গরম থাকবে, পরে ধীরে ধীরে শীত অবস্থায় এটা নিতে পারে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আর কে বলবেন কিছু? আচ্ছা, আমি বলে দিচ্ছি। মৌলিক কারণ, কারণ পার্থক্য অনেক থাকবে, মৌলিক কয়েকটা পার্থক্য বলি, যেটা বিথি আপা বলেছেন, তার সাথে আরো একটা যুক্ত হবে। এই প্রথম কারণ হলো, মিলটাও আগে জানতে হবে কিছু, কারণ পার্থক্যটাও। আচ্ছা, প্রথম হলো, ডাল কামড়াকে আমরা বর্ষাকালীন ওষুধ ভাবতে পারি, জানি, ভাবতে পারি না, জানি, ফর রেনি সিজন। বর্ষাকালে কি কি ওষুধ আছে? বর্ষাকালে বৃদ্ধি, কারণ বর্ষাকালে রাস্টক্স ওষুধের যে আপনার উদ্ভিদটা থাকে, গাছ থাকে, তার ধারে কাছ দিয়ে যেতে লাগলে সে আক্রান্ত হতে পারে। এমন বিষাক্ত রাস্টক্সের, রাস্টক্সিকোডেন্ড্রন, এটা তো একটা বিষাক্ত গাছ। রাতের বেলাও সেই গাছের আশপাশ দিয়ে মনে হয় যে সেই বিষ গুলা অদৃশ্য ভাবে বের হয়, এরকম। তো বর্ষাকালীন এটা একটা ওষুধ, আর ডাল কামড়াকে বলা হয় শরৎকালীন ওষুধ। একটা পার্থক্য, যদি এই পার্থক্যটা খুব বেশি স্ট্রং তা না, তবে মোটামুটি। 2 নম্বর, ডাল কামড়া সঞ্চালনে উপশম। চুপচাপ থাকলে তার হাত পা চাবাই কামড়ায়, মানে কষ্টগুলো বাড়ে। নড়াচড়া করলে ডাল কামড়া ভালো থাকে, রাস্টক্সও ভালো থাকে। কিন্তু এখানে সূক্ষ্ম একটা পার্থক্যটাই মনে রাখতে হবে। রাস্টক্স ফার্স্ট মোশন অ্যাগ্রাভেশন, দ্যাট ইজ, ধরে নেন ডাল কামড়া রোগী নাম, ডাল কামড়া রোগী হলো ডি, আর রাস্টক্সের রোগীর নাম হলো আর। প্রথম ওষুধের প্রথম অক্ষর বললাম। ডাল কামড়া সারা রাত শুয়ে আছে, পাশের বেডে রাস্টক্সের আরো সারা রাত শুয়ে আছে। এখন ডাল কামড়া যখন প্রথম মেঝেতে পা ফেলবে, ওর কোনো সমস্যা হবে না, ও আরামসে হেঁটে চলে যেতে পারে। কিন্তু রাস্টক্সের প্রথম মেঝেতে যখন পা ফেলবে, তখন সারা শরীরের, পায়ের গোড়ালিতে, শরীরে মানে ব্যথাগুলো জমে আছে। প্রথমে পা ফেলতে তার খুব কষ্ট হবে, কষ্টে একটা ধাপ দেবে খুঁড়িয়ে, তারপর আরেকটা ধাপ, কারো একটু কম কারো একটু বেশি, কিন্তু প্রথম যে ধাপগুলা দিচ্ছে 2-3টা খুব কষ্ট, আস্তে আস্তে চলতে 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 কমে যাবে। এটাকে বলে ফার্স্ট মোশন অ্যাগ্রাভেশন, প্রথম সঞ্চালনে বৃদ্ধি। অ্যাগ্রাভেশন এট দ্য বিগিনিং টাইম, এটাও বলা যেতে পারে, আরম্ভের সময় বৃদ্ধি। এটা রাস্টক্সের একটি নিজস্ব লক্ষণ। যদি এই লক্ষণটা বেশ কিছু ওষুধে আছে, ফেরামমেটে আছে, আরো কয়েকটা ওষুধ আছে, এটা মনে রাখতে হবে। এবং আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কমে যায়। তেমনি
আমরা রাস্টক একটা কম্পিটিটিভ আলোচনায় কার্বোভেজ আলোচনায় দেখেছি যে রাস্টক্সের গলা যাদের বসে যায় তাদের প্রথম সকালের দিকে কষ্ট হয়, তখন প্রথমের দিকে খুব কষ্ট হয় কথা বলতে, গলা বসে গেছে, আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতে করতে আস্তে আস্তে ভালো হয়ে যায়। তার মানে কি, তার প্রথমের দিকে গলা বসাটা বেশি বোঝা যায়, আস্তে আস্তে ওই অঙ্গের কাজ করতে করতে আস্তে 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 ভালো দিকে যায়। তার মানে এটা প্রথম সঞ্চালন বৃদ্ধি। গলা দিয়ে কথা বলা তো প্রথম একটা কথা, মানে একটা কাজই তো, কিন্তু ডাল কামড়ে ব্যাপারটা নেই। 3 নম্বর, ডাল কামড়া শীতকাতর, রাজটক্স শীতকাতর, কিন্তু ডাল কামড়া যখন এই আমবাত গুলা অবশ্যই ঠান্ডাতে উপশম, এটা একটা অদ্ভুত লক্ষণ। আর রাজটক্সে গরমে উপশম। আর ডাল কামড়ার জিব্বার মাথাটা, টিপ অফ দ্য টাং রেড, লাল থাকবে। ডাল কামড়া এরকম কোনো ব্যাপার নেই। তবে ডাল কামড়ার বর্ষাকালে বা ঠান্ডা আবহাওয়ায় প্রস্রাবটা ফ্রিকুয়েন্ট, ঘন ঘন হয়। রাজটক্সের হতে পারে, কিন্তু ডাল কামড়ার মতো এতটা হবে না। ডাল কামড়ার আচিল সদৃশ্য কিছু ব্যাপার থাকে, কিন্তু রাজটক্সের প্রমিনেন্ট নাই। তো এই বিষয়গুলা গুরুত্ব। রাজটক্সের রাতের বৃদ্ধি আছে, ডাল কামড়া ওইরকম প্রমিনেন্ট কিছু নাই। তো তবে 3-4টা যে লক্ষণ বললাম এর মধ্যে থেকে এই লক্ষণগুলো যদি মনে রাখা যায় তাহলে ডাল কামড়া থেকে রাজটক্সটা আলাদা করা যাবে আশা করি। প্রিয় উপস্থিতি, আজকে এই পর্যন্তই ছিল আমার ডাল কামড়া সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপনা। আরো অনেক রোগের বিষয় আছে, এটা ছোট করে দেওয়া হয়েছে একদিনে শেষ করার জন্য, কারণ দেখছি ওষুধগুলো যখন 2টা করে ক্লাস নিচ্ছি তখন সময়টা, মানে আমার 1 বছরে কভার করা মুশকিল হয়ে যাবে, কারণ প্রায় 5 মাস পার হয়ে গেছে, 5.5 মাস, 6 মাস আমি এখন অর্ধেক ওষুধ শেষই করতে পারিনি। তো চেষ্টা করছি যেন যতদূর সম্ভব যেগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা তো 2 দিন ক্লাস নিতেই হচ্ছে। তো এই পর্যন্তই ছিল আলোচনা। এখন কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম